হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এবং প্রিয় ভিউয়ার্স, মাধ্যমিক পরীক্ষা 2022 সামনে হতে চলেছে এবং খুব রিসেন্ট 13 বা 14 তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে। তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দেখো এই টেস্ট পরীক্ষাটা, কারণ টেস্ট পরীক্ষার নাম্বারটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা 2022 যদি নাও হয়, আর যদিও হয় তাহলে কিন্তু এই যে সাজেশনটা ভৌতবিজ্ঞানের সাজেশন, এটা তোমাদের খুবই কাজে লাগবে। এখান থেকে তোমরা প্রায় 100% কমন পেয়ে যাবে। এটা রিডিউস সিলেবাসের জন্য করা হয়েছে। দেখো, প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নিই, প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন। ভৌতবিজ্ঞানে দেখো 4 রকম টাইপের প্রশ্ন হয়। প্রথমে ক বিভাগে থাকে এমসিকিউ, 15টা করতে হয় 1 নাম্বার করে, 15 নাম্বার। এরপর খ বিভাগে রয়েছে দেখো ভেরি শর্ট কোশ্চেন অ্যান্সার, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 21টা থাকে এবং এটা 1 নাম্বার করে 21 নাম্বার। এরপর দেখো গ বিভাগে থাকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 9টা 2 নাম্বার করে, এখানে 18 নাম্বার রয়েছে। এবং ঘ বিভাগে রয়েছে দেখো এটা বড় প্রশ্ন, 3 নাম্বার করে, 12টি রয়েছে, টোটাল 36 নাম্বার। এই হচ্ছে 90 নম্বরের সিলেবাস। এবার আমরা দেখো সাজেশনটা দেওয়ার আগে একটু বুঝে নাও, বেশি স্টার যেগুলো দেওয়া আছে তার মানে বুঝতে হবে সেগুলো বেশি ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য। আর শর্ট কোশ্চেনগুলো সবই করে নেবে, কারণ শর্ট প্রশ্নগুলো তোমার অনেক শর্ট প্রশ্ন বুঝতেই পারছো, 15 আর 21, অর্থাৎ তোমার 36 নম্বরের শর্ট প্রশ্ন। সুতরাং শর্ট প্রশ্নগুলো একটু সবই করতে হবে। আর তোমাদের চ্যাপ্টার তো অনেকটাই কমে গেছে না, সুতরাং অল্প চ্যাপ্টার থেকে একটু বেশি নাম্বার, তাই প্রশ্ন বেশি করে করতে হবে। আর যদি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার নোটস নিতে চাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে প্রতিটা চ্যাপ্টার তোমরা নোটস আলাদা করে পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো আমরা প্রথম যে চ্যাপ্টারটা আলোচনা করব, মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন, প্রথম যে চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার থেকে দেখো কি কি রয়েছে, একটা এমসিকিউ রয়েছে, একটা সংক্ষিপ্ত প্রশ্ন, একটা অতি সংক্ষিপ্ত 2টো আর সংক্ষিপ্ত 1টি, টোটাল 5 নম্বরের প্রশ্ন এখান থেকে পড়বে। এখান থেকে দেখো যে প্রশ্নগুলো করতে হবে খুবই ভালো। প্রথম দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয়। এখানে আমি দেখো উত্তর তো দিয়ে দিয়েছি, উত্তর এবং প্রশ্ন একসঙ্গেই পেয়ে যাবে এই পিডিএফ এর মধ্যে। তো যদি তোমরা এই পিডিএফটা পারচেস করতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। দেখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে ট্রপোস্ফিয়ার স্তরের উষ্ণতা ক্রমশ হ্রাস পায় এবং স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পায়। এবার ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয় সেটা উল্লেখ করো। এটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসে NO2 এবং CFC এর ভূমিকা উল্লেখ করো। 5 স্টার দেওয়া আছে, বুঝতে পারছো, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এখানে দেখো উত্তরটা দেওয়া আছে, আমি পুরো ডিটেলসে আলোচনা করছি না, আমি প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কি কি হতে পারে মানুষের ওপর, উদ্ভিদের ওপর, ঠিক আছে। 2টি জৈব এবং 2টি অজৈব গ্রিনহাউস গ্যাসের নাম। জৈব গ্রিনহাউস গ্যাস মিথেন এবং ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। অজৈব গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, ওজোন, এগুলো রয়েছে। এরপর দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ কি এখন তো বুঝতে পারছি গ্লোবাল ওয়ার্মিংয়ের যা ফলাফল আমরা দেখতেই পাচ্ছি, সুতরাং এর গুরুত্বপূর্ণ প্রভাব কী হতে পারে সেগুলো আলোচনা। এটাও একটা 5 স্টার প্রশ্ন, বুঝতেই পারছো। এরপর দেখো গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করার জন্য কি কি কার্যকরী ব্যবস্থা নেওয়া যেতে পারে। এরপর জ্বালানির তাপমূল্য বলতে কি বোঝায় এর একক উল্লেখ করো। একটি কার্বন বিহীন জ্বালানি হলো, এটা হচ্ছে হাইড্রোজেন। জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায় উদাহরণ। এটা ইম্পর্টেন্ট, দেখো জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন আমাদের জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করা দরকার। নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়। 4টে অপশন আছে, এর মধ্যে বায়োগ্যাসটা জীবাশ্ম জ্বালানি নয়, বাকিগুলো জীবাশ্ম জ্বালানি। স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য নিম্নলিখিত কোন শক্তি উৎসটি ব্যবহার করা যায় না। এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, কারণ কি এটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপর দেখো স্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের জন্য কি শক্তি ব্যবহার করা যেতে পারে। এগুলো স্থিতিশীল বৃদ্ধি উন্নয়নের জন্য সৌরশক্তি কীভাবে কাজে লাগানো যেতে পারে, এই সৌরশক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা। বায়োগ্যাস প্ল্যান্টে যে ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে পরিণত করে তাদের কি বলা হয়। স্টার্ট বুঝতে পারছো, এটা মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এরপর বায়োমাস শক্তি কাকে বলে।
বায়োগ্যাস কাকে বলে? উপাদান এবং ব্যবহার। জৈব জ্বালানি বা বায়োফুয়েল কাকে বলে? উদাহরণ, এর ব্যবহার এবং বায়োফুয়েলের সুবিধা কি রয়েছে। মিথেন হাইড্রেট কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন? এবার দেখো শর্ট প্রশ্নের মধ্যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, সেই রকম প্রশ্নই দিয়েছি। যেমন দেখো, যেটি গ্রিন হাউস গ্যাস সেটি হলো, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। কৃমিতে কোন গ্রিন হাউস গ্যাসটি ওজোন স্তরকে ধ্বংস করে? এটা হচ্ছে সিএফসি। এরপর দেখো, প্রদত্ত গ্যাসের কোন জোটটি গ্রিন হাউস গ্যাস নয়? অক্সিজেন আর নাইট্রোজেন, এই দুটো পরিবেশে রয়েছে কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। এরকম খুব ভালো ভালো প্রশ্নগুলোই রয়েছে। আমি সবই আর ডিটেলস বলতে পারছি না, কারণ অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি দেখো সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, গ্যাসের আচরণ। এখান থেকে দেখো একটা এমসিকিউ, দুটো অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত আর একটা দীর্ঘতম, টোটাল 8 নম্বর রয়েছে এখান থেকে। এখানে দেখো প্রথমে রয়েছে চাপে কাকে বলে? চাপের সিজিএস একক কী হবে? কোন যন্ত্রের সাহায্যে আবদ্ধ পাত্রে বায়ুর চাপ মাপা হয়? এরপর বয়েলের পরীক্ষার জন্য পাম্পকে তৈরি করেছিল রবার্ট হুক বিজ্ঞানী। বয়েলের সূত্র লেখো এবং সূত্রের ধ্রুবক রাশি কী কী রয়েছে। এরপরে এই দুটো গ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রাফ, একটা হচ্ছে পি বনাম ভি আর একটা হচ্ছে পিভি বনাম পি, এই দুটো গ্রাফ করো। এরপর চার্লসের সূত্র রয়েছে ধ্রুবক রাশি। এরপর চার্লস সূত্রের গ্রাফ দেখো পি বনাম টি, এই যে এটা চার্লস সূত্র নয়, এটা পরেরটার। এরপর চার্লস এবং বয়েল সূত্রের সমানের সূত্র প্রতিষ্ঠা করো। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান কীভাবে নির্ণয় করা হয়? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাস্তবে সমস্ত গ্যাস আদর্শ গ্যাস, সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা, কারণ বাস্তবে সবই আদর্শ গ্যাস নয়। আদর্শ গ্যাস হলো একটি কাল্পনিক গ্যাস যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা হলো সত্য। অ্যাভোগাড্রো সূত্রে উল্লিখিত আয়তন গ্যাস দ্বারা অধিকৃত অঞ্চলের আয়তন যার সঙ্গে গ্যাস অনুসারের কোনো সম্পর্ক নেই, এটা হলো সত্য। এবার গেলুসেকের চাপের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র থেকে ব্যাখ্যা। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয় করে। আর এর একক শক্তি, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এসআই পদ্ধতিতে একক হবে শক্তির একক জুল, তাই জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এরপর দেখো, জল, নাইট্রোজেন, অক্সিজেনের মোলার ভার ব্যবহার করে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা। এবার দেখো গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন রয়েছে, এগুলো আমি সব আর বলছি না। কোন উষ্ণতায় আদর্শ গ্যাসের বেগ শূন্য হয়ে যায়? এবং এটাও একটা ভালো প্রশ্ন। দেখো, গ্যাসের অণুগুলির বেগ, চাপ, উষ্ণতার উপর কীভাবে নির্ভরশীল? উষ্ণতা বলে গ্যাসের অণুগুলির বেগ এবং চাপ বাড়ে না কমে? এটা হচ্ছে বাড়ে। এটাও একটা ভালো প্রশ্ন। দেখো, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির প্রধান দুটি কারণ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি? এটা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে এমসিকিউ। কোন শর্তে বাস্তব গ্যাস মোটামুটি সব গ্যাসই বয়েল সূত্র মেনে চলে? এটা খুব উচ্চ উষ্ণতা, নিম্নচাপ। এরপরে এরকম আরো প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন দেখো, এখান থেকে কম্পালসারি ম্যাথের প্রশ্ন পড়বেই 2 নাম্বার। এই ফর্মুলা দিয়ে করতে হবে পিভি সমান এনআরটি বা পিভি সমান ডব্লিউ/এম/টি। বয়েল সূত্র P1 V1 সমান P2/2, চার্লসের সূত্র V1/T1 সমান V2/T2, আর সমন্বয় সূত্র এটা রয়েছে P1 V1/T1 সমান P2V2/T2। এখানে দেখো যে প্রশ্নগুলো যেমন টাইপের অঙ্ক আসতে পারে আমি সেই অঙ্কগুলোই করে দিয়েছি, সব ডিটেলস আর আলোচনা করছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে দেখে নিও। এরপর দেখো ভৌতবিজ্ঞান সাজেশন, এটা চ্যাপ্টার 3 রাসায়নিক গণনা, যেটা এখান থেকে একটা এমসিকিউ আর একটা দীর্ঘ 3 নম্বরের প্রশ্ন, টোটাল 4 নম্বর। এখান থেকে দেখো একটা হচ্ছে তোমার সমীকরণ থাকে, সেই সমীকরণ থেকে ক্যালকুলেশন করতে হয়। আমি এই সমীকরণগুলো দিয়ে দিচ্ছি, এই সমীকরণগুলো দিয়ে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করে নিও। এবং এখানে পারমাণবিক ভরগুলো দেওয়া আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন দেওয়া আছে, যার মধ্যে দেখো এই যে টাইপের প্রশ্নটা এবছর খুবই তোমার অ্যাক্টিভিটি টাস্কে দেওয়া হয়েছিল, এটা সুতরাং ভালো করে নিও। যে গ্যাসের বাষ্পমত্ব অক্সিজেনের সাপেক্ষে 2, তার গ্রাম অনেক গুরুত্ব কত হবে? এটা হচ্ছে দেখো, অক্সিজেনের সাপেক্ষে যখন বলা হবে তখন অক্সিজেনের যে আণবিক ভর
32, সেটা দ্বারা গুণ হয়ে যাবে। এটা হাইড্রোজেন সাপেক্ষে 2 হলে অক্সিজেন সাপেক্ষে এটা হচ্ছে তোমার একটু বেশি হবে, ডবল হয়ে 32 দ্বারা গুণ হয়ে এটা 64 হয়ে যাবে। এইরকম দেখো প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নিও, এগুলো প্র্যাকটিস, উত্তর সব দেওয়া আছে পাশেই। এবার দেখো কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেমন এগুলো খুব মোস্ট প্রবাবল এবছর পড়তে পারে। অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় NO এবং H2 তৈরি হচ্ছে। এরপর জিঙ্কের সঙ্গে H2SO বিক্রিয়ায় হাইড্রোজেন এবং তৈরি হচ্ছে এটা। ফেরাস সালফারের সঙ্গে H2SO বিক্রিয়ায় FeSO বলে H2S তৈরি, এই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটের ভর হিসেবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, অ্যাক্টিভিটি টাস্ক এটা ছিল। এবং 50 গ্রাম ক্যালসিয়ামের সম্পূর্ণ বিয়োজন করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এগুলো দেখো অ্যাক্টিভিটি টাস্কের প্রবলেম, ফলে এগুলো কিন্তু তোমাদের এবছর আসতে পারে। এটাও দেখো অ্যাক্টিভিটি টাস্কের প্রবলেম ছিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, সুতরাং এইগুলো একটু ভালো করে খেয়াল করো। এবার লাইট থেকে রয়েছে দেখো ভৌতবিজ্ঞানের লাইট থেকে খুব বড় একটা চ্যাপ্টার। এখানে 3টে MCQ, 3টে অতি সংক্ষিপ্ত আর একটা সংক্ষিপ্ত, 3টে বড় প্রশ্ন রয়েছে দীর্ঘধর্মী। টোটাল 17 নম্বর একটা চ্যাপ্টার থেকে। বুঝতেই পারছো, এই একটা চ্যাপ্টার করলেই তোমার 5 নাম্বার হয়ে যাবে, সুতরাং এখান থেকে অনেকটু বেশি নাম্বার করতে হবে। প্রথমে দেখো উত্তল এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব এবং ফোকাস বলতে কি বোঝায়, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বক্রতা ব্যাসার্ধ R সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ R সমান 2F, এটা প্রমাণ করাটা খুব ইম্পর্টেন্ট। আমি সংক্ষিপ্ত আকারে করে দিয়েছি প্রমাণটা। এরপর অবতল দর্পণ দ্বারা যে অসৎ বিবর্ধিত এবং সমশীর্ষ, সৎ বিবর্ধিত অবশিষ্ট প্রতিবিম্ব গঠনের যে রেখাচিত্র, সেটা দেখো বেশি কিছু করতে হবে না, জাস্ট এই অবস্থান, প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি, এইগুলো জানলেই যথেষ্ট। আর এই ছবিটা আঁকতে হবে। ওকে, এটাও একটা ভালো প্রশ্ন। দেখো মোটর গাড়ির যে হেডলাইট বা টর্চ লাইটে অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়, এবং এটা দেখো খুব ইম্পর্টেন্ট, এবছর আসার খুব তীব্র প্রবণতা রয়েছে। মোটর গাড়ি বা স্কুটারের ভিউ ফাইন্ডারে বা লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন, এবং এটা তোমাদের অ্যাক্টিভিটি টাস্কেও এই প্রবলেমটা ছিল, ফলে এখান থেকে কিন্তু পরীক্ষায় আসার তীব্র প্রবণতা রয়েছে। এটা উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়, এখানে রয়েছে উত্তরটা। কোন ধরনের দর্পণে দেখো সর্বদা অসৎ তৈরি হয়, এটা উত্তল দর্পণ। আর কোন ধরনের গলীয় দর্পণের সর্বদা বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব হয়, এটা উত্তল দর্পণ। এরকম সব ভালো ভালো প্রশ্নগুলোই দেওয়া আছে। এবার দেখো আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো। এর মধ্যে স্নেলের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট এবং এর গাণিতিক রূপ এবং কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, খুব ভালো একটা প্রশ্ন। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝায়, এটাও দেখো খুব ইম্পর্টেন্ট একটা। সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনো কৌণিক চ্যুতি ঘটে না, এটা ব্যাখ্যা করতে হবে। 5 স্টার প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, এই ব্যাখ্যাটা করতে হবে। আমি এখানে দেখো ছবি সহ ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। প্রতিসরণ হওয়ার মূল কারণটা কি, এটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন, এর জন্যই প্রতিসরণটা ঘটে। এবার আমরা চলে আসি লেন্সে। দেখো লেন্সের বক্রতা কেন্দ্র, প্রধানক্ষ, এগুলো রয়েছে। আর লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। এরপরে মুখ্য ফোকাস, ফোকাস দূরত্ব বলতে কি বোঝায়। উত্তল লেন্সের সাহায্যে সৎ অবশিষ্ট খর্বাকৃতি বা বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন কিভাবে করবে, এগুলো রেখাচিত্রগুলো অঙ্কন আমি দেখো দিয়েছি এখানে। অবস্থান, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, আর বৈশিষ্ট্য তো রয়েছে এখানে। এই যে বৈশিষ্ট্য, সৎ অবশিষ্ট ক্ষুদ্র, এখানে সৎ অবশিষ্ট বিবর্ধিত। উত্তল লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন রেখাচিত্র। এটার জন্য বস্তুকে রাখতে হবে ফোকাস দূরত্বের মধ্যে, তাহলে হচ্ছে লক্ষ্যবস্তু লেন্সের যেদিকে থাকে প্রতিবিম্ব সেই দিকেই লেন্সের পিছনে গঠিত হবে। এটাও একটা ভালো। এরপরে দেখো এইরকম টাইপের প্রবলেম রয়েছে। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। লেন্সের সামনে কোথায় একটি বস্তু রাখলে বিবর্ধিত সদ্বিম্ব, খর্বাকার সদ্বিম্ব এবং বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হবে। ওকে, এটা বিবর্ধিত হতে গেলে অবশ্যই তাকে F এবং 2F এর মধ্যে রাখতে হবে, অর্থাৎ 10 থেকে 20 মধ্যে রাখতে হবে। আর খর্বাকার পেতে গেলে 2F এর দূরে, অর্থাৎ 20 সেমি দূরে, বেশি দূরে যেতে হবে। আর বিবর্ধিত করতে গেলে 10 সেমির মধ্যে, অর্থাৎ ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে। উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ রূপে কীভাবে ব্যবহার করা যেতে পারে, রৈখিক বিবর্ধন বলতে কি বোঝায়, ভালো প্রশ্ন।
এবং এটা দেখো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকবে। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া এবং হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া বলতে কী বোঝায়? এই ধরনের ত্রুটি দূর করার উপায় কী? খুব গুরুত্বপূর্ণ। একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না। ছাত্রটির চোখের এই জাতীয় ত্রুটির নাম কি? এটা কীভাবে দূর করা যাবে? এবং এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ যে শর্ট প্রশ্ন, সব প্রশ্ন আর বলছি না, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিও। আর সাদা আলোর বিচ্ছন হয় কেন? স্নেলের সূত্রের সাহায্যে এটা ব্যাখ্যা করো, কেন বিচ্ছন ঘটায়। তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা। হীরের প্রতিসরাঙ্ক 2.42 বলতে কি বোঝায়? মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 অপেক্ষা বেশি হয় কেন? আর সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন? লাল রঙের ফুলকে সবুজ কাঁচের মধ্যে দিয়ে দেখলে কেমন দেখাবে? দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? ভালো প্রশ্ন। এরপরে দেখো শর্ট প্রশ্ন এগুলো রয়েছে। এখান থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেম অবশ্যই পরীক্ষায় পড়বে, এবং লাইট থেকে গত কয়েক বছরে ম্যাথামেটিক্যাল প্রবলেম পড়ছে। দেখো যে টাইপের প্রবলেম পড়তে পারে সেগুলো আমি প্রশ্ন এবং উত্তর পরপর দিয়ে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো রেডি করে নিও। আর যদি এগুলো তোমরা পুরো পিডিএফটা একসঙ্গে পেতে চাও তাহলে তোমাকে পারচেস করতে হবে, এবং সেটার জন্য আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তুমি কন্ট্যাক্ট করে নিয়ে পারচেস করতে পারবে। এখানে দেখো এই যে প্রবলেমগুলো, যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম সেগুলোই দেওয়া হয়েছে। এরপর দেখো শর্ট প্রশ্ন রয়েছে, এবং অ্যাক্টিভিটি টাস্কের যে প্রবলেমগুলো, এই যে প্রবলেমগুলো অ্যাক্টিভিটি টাস্কে ছিল, ফলে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা খেয়াল করবে যে এবছর যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে সেই সাজেশনেও তোমাদের মধ্যে সেই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো চলতরিৎ থেকে। চলতরিৎ চ্যাপ্টারটা এখানেও তোমার একই রকম 17 নম্বর রয়েছে, 3টে এমসিকিউ, 3টে অতি সংক্ষিপ্ত, একটা সংক্ষিপ্ত, 3টে দীর্ঘধর্মী। এখানেও টোটাল 17 নম্বর রয়েছে। প্রথমে দেখো এখানে তড়িতাদান, তড়িৎ বিভব, বিভব পার্থক্য, তড়িৎচালক বল, তড়িৎ ক্ষমতা, তড়িৎ প্রবাহমাত্রা, এদের সিজিএস এবং এসআই একক। বিশেষ করে এসআই এককটা অবশ্যই ইম্পর্টেন্ট, এই এককের মধ্যে অবশ্যই একটা পরীক্ষায় পড়বে। এরপর দেখো কোনো কোষের তড়িৎচালক বল 1.5 বলতে কি বোঝায়? ওহম সূত্রের লেখচিত্র খুব ইম্পর্টেন্ট। কোষের অভ্যন্তরীণ রোধ নষ্ট বলতে কি বোঝায়? পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের সংজ্ঞা। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ব্যাখ্যা করো। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী, অতিপরিবাহী রোধাঙ্ক কিভাবে পরিবর্তিত হয় উল্লেখ করো, এবং লেখচিত্রের সাহায্যে দেখাও। 6 ওহম রোধের একটি তারকে অর্ধেক ভাঁজ করা হলো, ভাঁজ করা যৌগটি রোধ কত হবে? এবং দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ এই প্রবলেমগুলো, দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস এবং উপাদানের প্রতিটি রোধাঙ্ক 1.2 অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথমটি রোধ আর হলে দ্বিতীয়টি রোধ কত হবে? এবং এই যে প্রবলেমগুলো রয়েছে এগুলো ইম্পর্টেন্ট প্রবলেম, এখান থেকে তোমাদের পরীক্ষায় আসার প্রবণতা রয়েছে। এরপর দেখো শর্ট প্রশ্ন, এগুলো যেগুলো মোস্ট প্রবাবলি আসতে পারে। জুলের সূত্র দেখো, এটা জুলের সূত্রের একটা প্রবলেম রয়েছে। এবার রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় বলতে কি বোঝায়? এখান থেকে প্রবলেম হতে পারে। যেমন শ্রেণী সমবায় তুল্য রোধ সমবায়টি বৃহত্তম রোধ অপেক্ষা বড় হয়, আর সমান্তরালের ক্ষেত্রে এটা ছোট হয়। এখান থেকে কিছু শর্ট প্রশ্ন এমসিকিউ। জুলের সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, 3টে সূত্র রয়েছে, একসঙ্গে করলে H সমানুপাতিক I²RT। এবার দেখো সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ছোট তারের মধ্যে একই সময় ধরে তড়িৎ পাঠানো হচ্ছে, তাহলে কোনটা বেশি উত্তপ্ত হবে, কেন? এই জাতীয় প্রবলেম জুলের সূত্র দিয়ে এগুলো করে রাখবে।
এটা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো, একটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিকে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে। এটা দেখো, প্রথমে E সমান I প্লাস R প্লাস R, এই ফর্মুলা কাজে লাগবে, এবং তারপরে H সমান I স্কয়ার RT, দুটোকে কাজে লাগিয়ে এই উত্তরটা হয়ে যাবে। ইলেকট্রিক ইস্ত্রি, হিটার এবং বাল্বে কী তার ব্যবহার করে এবং বৈশিষ্ট্য। তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি ব্যবহারের একক কী রয়েছে। ওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা বলতে কী বোঝায়, এগুলো কিসের একক। এবং দেখো, এই টাইপের প্রবলেম রয়েছে। এত চিহ্নিত বাল্বের রোধ কত হবে, এরকম 5টি বাল্ব যদি 4 ঘন্টা জ্বলে তাহলে কত তড়িৎ শক্তি খরচ হবে, প্রতি ইউনিটের দাম 4.60 টাকা হলে কত খরচ করবে। শুধু এই জাতীয় প্রবলেম কিন্তু এবছর একটা আসবে, অর্থাৎ এই ইউনিট এবং সেই ইউনিট থেকে কীভাবে কত খরচ হবে। গুরুত্বপূর্ণ প্রবলেমগুলোই করে দিয়েছি দেখো, এগুলো করলেই তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপর দেখো, সিএফএল এবং এলইডি বাল্বের তুলনা করো বা পার্থক্য করো। ভাস্কর ল্যাম্পের তুলনায় সিএফএল বা এলইডি বাল্বের সুবিধা কী আছে। এবার দুটো বাল্ব দেওয়া আছে, দেখো দুটোর ওয়াট আলাদা, দুটো একবার সেমি আর একবার সমান্তরাল যুক্ত করলে কোনটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম খুব ইম্পর্টেন্ট, এটা করে রাখবে। ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, এখান থেকে অবশ্যই পরীক্ষায় এবছর একটা প্রশ্ন আসবেই। এরপরে রয়েছে দেখো ইম্পর্টেন্ট বৈদ্যুতিক মোটর নীতি এবং কীভাবে শক্তি বৃদ্ধি করা যায়। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র, তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র, এটা অবশ্যই করে রেখো, এবং তার সঙ্গে লেন্জের সূত্রটাও ভালো করে রেখো। শক্তির নিত্যতা সূত্ররূপে লেন্জের সূত্রের ব্যাখ্যা। ডিসি অপেক্ষা এসি ব্যবহারের সুবিধা কী, এটাও একটা ভালো প্রশ্ন। 3-পিন প্লাগের যে আমরা 3টে তার ব্যবহার করি, তার মধ্যে প্রচলিত এবং আন্তর্জাতিক বর্ণ সংকেত কী কী। পূর্বে একরকম ছিল আর বর্তমানে এখন লাইভ তার, পূর্বে লাল ছিল, এখন বর্তমানে লাইভ তার বাদামি হয়েছে, নিউট্রাল হালকা নীল, আর্থ সবুজ বা হলুদ হয়েছে। এবার দেখো কিছু শর্ট প্রশ্ন রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন। দেখো, এই শর্ট প্রশ্নগুলো করলে আর তোমাদের অন্য কিছু পড়ার দরকার নেই, কোনো সাজেশন পেপার পড়ার দরকার হবে না, বই পড়ার দরকার হবে না, এইগুলোই করলেই তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সেইভাবেই তোমাদের করে দেওয়া আছে, যাতে এইটাই করলেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো, পর্যায় সারণী রয়েছে। পর্যায় সারণী থেকে দুটো এমসিকিউ আর 3টে অতি সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ত একটা রয়েছে, আর দীর্ঘধর্মী একটা রয়েছে। দীর্ঘধর্মী একটা, এটা 3টে ভুল হয়ে গেছে, এটা একটা হবে। টোটাল 10 নম্বর রয়েছে। এখান থেকে দেখো শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে। পর্যায় সারণী গড়ে তোলাতে কোন বিজ্ঞানীর ভূমিকা নেই, মেন্ডেলের কোনো ভূমিকা নেই, বাকি 3টে রয়েছে। এরপর দেখো, আধুনিক পর্যায় সারণী বলতে কী বোঝায়, কটা পর্যায় কটা শ্রেণী আছে। মেন্ডেলিয়ের মূল পর্যায় সারণীতে নিষ্কর্ষ ছিল না কেন। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, হ্যালোজেন, এই মৌলগুলো কাদের বলা হয় এবং এদের এরূপ নামকরণের কারণটা কী। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, হ্যালোজেন, নোবেল, এই গ্যাসগুলো মানে এই যে ধাতুগুলো অবশ্যই এদেরকে চিনে রেখো, কোনটা কী, কোন শ্রেণীতে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত, কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায়, এরকম উদাহরণ দাও পর্যাবৃত্ত ধর্মের। পর্যায় সারণী গ্রুপ 1, 2 এবং 13 থেকে 17 শ্রেণীভুক্ত মৌলগুলির ধর্মসমূহ কীভাবে পরিবর্তিত হয়। আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পরমাণু ব্যাসার্ধ এবং জারণ বিজারণ ধর্ম, এগুলো কীভাবে চেঞ্জ হয়। পরপর আমি উত্তর দেওয়া আছে, দেখো ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং জারণ বিজারণ ধর্ম কীভাবে চেঞ্জ হয়। এরপর দেখো, আয়নাইজেশন শক্তি কাকে বলে, আয়নাইজেশন শক্তি উদ্যোগক্রমে সাজাতে হবে এগুলো। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা রয়েছে এবং এগুলো উত্তর দেওয়া আছে। জারণ বিজারণ ধর্ম কীভাবে পর্যায় এবং শ্রেণী পরিবর্তিত হয় এবং জারণ ক্ষমতা হ্রাসের ক্রমানুসার সাজাতে, এই দুটো সাজিয়ে দিতে হবে। এরপর উদাহরণ দিতে হবে। ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা, মুদ্রা, নিট্রোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন, নোবেল, নিষ্ক্রিয়, বরধাতু, সন্ধিগত, তেজস্ক্রিয়, ইউরেনিয়াম উত্তর মৌল। একই পর্যায়ে অবস্থিত সকল মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না। একই শ্রেণীতে অবস্থিত সকল মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে কেন।
তারপরে এবিসির পরমাণু ক্রমাঙ্ক এই জাতীয় প্রবলেম রয়েছে। তিনটে পরমাণু ক্রমাঙ্ক 17, 18, 20 দেওয়া আছে, এদের মধ্যে ইলেকট্রোবিন্যাস, কী ধরনের মৌল, এই সমস্ত প্রবলেম রয়েছে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে পড়ে পরীক্ষায়, এখানে ইম্পর্টেন্ট কিছু বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এবং সেগুলো উত্তর করে দেওয়া আছে। এবার দেখো শর্ট প্রশ্ন রয়েছে, শর্ট প্রশ্নগুলো তোমরা দেখে নিও। যেমন দীর্ঘ পরেশান রচিত কিসে? পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক সংখ্যার উপর। নিচের কোন জোটটি একই শ্রেণীভুক্ত? অক্সিজেন, সালফার, চ্যালকোজেন। পরবর্তী দেখো আয়নীয় এবং সমজীবী বন্ধন। এই চ্যাপ্টারটা আগে অনেক কম প্রশ্ন ছিল, কিন্তু এখন রিডিউস সিলেবাসে প্রচুর নাম্বার হয়ে গেছে। 2টে এমসিকিউ আর 4টে অতি সংক্ষিপ্ত, এবং এখান থেকে দেখো 3টে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে আর একটা দীর্ঘদেহী। টোটাল 15 নাম্বার রয়েছে। খুবই ছোট্ট চ্যাপ্টার, কিন্তু অনেক বেশি নাম্বার। সুতরাং এই ছোট্ট চ্যাপ্টার, অনেক বেশি নাম্বার, এখান থেকে প্রশ্নগুলো বেশি একটু ভালো করে নিও। কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীত অবস্থায় করে। কেন? গলিত অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করলেও গ্লুকোজ, চিনি তড়িৎ পরিবহন করে না কেন? ইথাইল অ্যালকোহল উদ্বায়ী, NaCl অনুদ্বায়ী কেন? হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক ওজন হয়, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন হয়, ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটা ব্যবহার করা যুক্তিসঙ্গত কেন? NaCl এর আণবিক ভর 58.5 এর পরিবর্তে সংকেত ওজন 58.5 কথাটি যুক্তিসঙ্গত কেন? একই টাইপের প্রবলেম। আয়নীয় যৌগগুলি কঠিন হয় কেন? আয়নীয় যৌগগুলি জলে বা দ্রবীয় দ্রাবকে দ্রাব্য হয় কেন? NaCl জলে দ্রাব্য কিন্তু বেঞ্জিনে অদ্রাব্য কেন? NaCl জলে দ্রাব্য কিন্তু ক্লোরোফর্ম জলে অদ্রাব্য কেন? ব্যাখ্যা করো। সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ বা চিনির নিচের দুটি ধর্মের তুলনা করো, গলনাঙ্ক এবং তড়িৎ পরিবহন ক্ষমতা। সোডিয়াম ক্লোরাইড, ক্লোরোফর্ম, এদের নিচে 3টি ধর্ম: ভৌত অবস্থা, গলনাঙ্ক, জলদ্রাব্যতা। এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষায় পড়বে, সুতরাং এগুলো করে রেখো। ইলেকট্রন ডট গঠন অবশ্যই পরীক্ষায় থাকবে। এই যে কটা দিয়েছি এই কটা ভালো করে প্র্যাকটিস করে নিও, তাহলে এই কটার মধ্যে একটা তোমার ইলেকট্রন ডট গঠন পেয়ে যাবে। এবার দেখো আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কেন? তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলে না কেন? ক্লোরিন কি ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথকভাবে সোডিয়াম এবং হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে? উভয় ক্ষেত্রে ইলেকট্রন ডট গঠন এঁকে দেখো। চিনি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও ধ্রুবীয় দ্রাবক জলে দ্রাব্য, কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন? এবার দেখো ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে, এর মধ্যে দেখো এটা এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় ইলেকট্রন হিলিয়ামের মতো। এটা অ্যাক্টিভিটি টাস্ক এবছর দেওয়া ছিল, সুতরাং এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার দেখো এই যে শর্ট প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো তোমরা ভালো করে নিও। এখান থেকে দেখো তোমার এমসিকিউ রয়েছে, এমসিকিউ আর শর্ট প্রশ্ন পেলে অনেক নাম্বার রয়েছে, সুতরাং একটু না এমসিকিউ এবং শর্ট প্রশ্ন বেশি দিয়ে দিয়েছি, যাতে এখান থেকে তোমরা সবই কমন পেতে পারো। এবং দেখো এটা লাস্ট চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে অনেক নাম্বার রয়েছে, 2টে এমসিকিউ, 4টে অতি সংক্ষিপ্ত, আর সংক্ষিপ্ত 1টি, আর দীর্ঘধর্মী 2টি, টোটাল 14 নাম্বার রয়েছে। ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের পার্থক্য। তড়িৎ বিশ্লেষণে যে তড়িৎ দ্বারা ইলেকট্রন বর্জন হয় তাকে কি বলে? অ্যানোড। যেখানে ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয়, ক্যাথোডে ইলেকট্রন গৃহীত হয়। তড়িৎ দ্বারা ইলেকট্রন বিনিময় নিরিখে ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞা দাও। এবার শর্ট প্রশ্ন কিছু রয়েছে, ইম্পর্টেন্ট কিছু শর্ট প্রশ্ন। জলে বা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে জলের তড়িৎ পরিবহন ক্ষমতা বিশুদ্ধ জলের তুলনায় বেশি হয় কেন? বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করার সময় জলে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন? প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোড বিক্রিয়া লেখো।
ক্যাথোডে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনিক অনুপাত কত হবে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নিতে হবে? ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়া দেখাও। এটা খুব ইম্পর্টেন্ট, 5 স্টার, বুঝতেই পারছো। এরপরে এটাও দেখো খুব ইম্পর্টেন্ট, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার তৈরি করা হয়, অর্থাৎ কপার ধাতু বিশোধন কীভাবে করা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষায় পড়তে পারে। তড়িৎ লেপন কাকে বলে, কেন করা হয় এবং উদ্দেশ্য? স্টিলের চামচের উপর গোল্ডের প্রলেপ দিতে গেলে ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নিতে হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একই মাত্রার HCl অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের চেয়ে বেশি তড়িৎ প্রেরণ করে কেন? নিচের তালিকা থেকে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ অবিশ্লেষ্য চিহ্নিত করতে হবে। সাধারণ লবণের জলীয় দ্রবণ তড়িৎ প্রেরণ করতে পারে, কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ প্রেরণ করতে পারে না, কেন? সোডিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় তড়িতের কুপরিবাহী, কিন্তু গলিত বা জলদ্রবিত অবস্থায় তড়িতের আবার সুপরিবাহী, কেন? ব্যাখ্যা করতে হবে। HCl গ্যাস তড়িৎ প্রেরণ করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ প্রেরণ করতে পারে, কেন? তড়িৎ বিশ্লেষে কোন অবস্থায় তড়িৎ প্রেরণ করে? এটা জলের দ্রবিত বা গলিত অবস্থায়। তড়িৎ বিশ্লেষণ করার সময় সমপ্রবাহ বা ডিসি ব্যবহার করতে হয়, কিন্তু পরিবর্তী বা এসি ব্যবহার করা যায় না, কেন? এটাও একটা খুব ইম্পর্টেন্ট। দেখো, একটি টিনের আংটির ওপর রূপা বা সিলভারের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহার করবে? এবার দেখো, খুব ইম্পর্টেন্ট কিছু শর্ট প্রশ্ন রয়েছে। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রূপান্তর হয়, তড়িৎ প্রেরণের দায়ী কারা এবং কী প্রকারে তড়িৎ ব্যবহার করা আবশ্যক? তড়িৎ বিশ্লেষণের সময় উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা কীরূপ হয়? এটা সমান হতে পারে, না হতে পারে, তবে কিন্তু মোট আধান সমান হবে। এবার দেখো, ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নগুলো রয়েছে। সুতরাং এই হচ্ছে তোমার পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ, প্রশ্ন এবং উত্তর সহ তোমার পুরো সাজেশনটা। আবার বলছি, দেখো, তোমাদের সাজেশনটা খুবই হেল্পফুল হবে। আর যদি তোমরা এটাকে পারচেস করতে চাও, তাহলে অবশ্যই তোমরা যে ডেসক্রিপশানে আমি দেখো তোমাদের কন্ট্যাক্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিয়ে পারচেস করতে হবে। ওকে, লাস্ট বলো, মাধ্যমিক পরীক্ষা তোমাদের 2022 এবং টেস্ট পরীক্ষা অবশ্যই ভালো হোক, শুভ হোক। এখানেই তাহলে রাখছি। ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো।